আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি হাবিবা আফরোজ। বাংলা ব্লকেড কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মিছিল সমাবেশের পাশাপাশি সড়ক ও রেল লাইনে অবস্থানও নেন আন্দোলনকারীরা। এদিকে কোটা সংস্কার আন্দোলনের কারণে মানুষের জানমালের ক্ষতি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হলে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার। আরও জানাচ্ছেন শরীয়ত খান। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের এক দফা দাবি এবং দেশের বিভিন্ন স্থানে বাংলা ব্লকেট কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় আন্দোলনকারীরা। দুপুরের পর থেকেই কর্মসূচিতে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখান থেকেই আসে নতুন কর্মসূচির ঘোষণা। কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে, হুমকি দামকি দেয়, আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করে তুলব। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। একই দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিকেলে 4টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। পরে তারা রেল লাইনে অবস্থান নেয়। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সৈয়দপুর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনকারীদের আদালতের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান ডিএমপি কমিশনার। আদালতের প্রতি শ্রদ্ধা রাখা, সম্মান রাখা এবং আদালতের আদেশ মেনে চলার জন্য আদালতের কিন্তু বাধ্যবাধকতা রয়েছে। তো সেটি সবারই করা উচিত বলে আমরা মনে করি। পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম যদি হয় সেটি বরদাস্ত করা হবে না। স্বাধীনতার বিরোধিতাকারীদের প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে, সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলেও এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। আন্দোলনকারীরা জনগণের অসুবিধা হোক, দুঃখ কষ্ট ভোগ করুক, সেগুলো পরিহার করে ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। দর্শক, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও সড়ক রেলপথ অবরোধের খবর জানাতে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোস্তাফিজ রকি। শুরুতে যাব সাদিয়ার কাছে। সাদিয়া, নতুন করে শিক্ষার্থীরা কোনো কর্মসূচি ঘোষণা করেছে কিনা? কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছিল সেটির আজকের যে কর্মসূচি ছিল সেটি কিন্তু খানিকক্ষণ আগেই শিক্ষার্থীরা শেষ করেছেন এবং আগামীকাল যে তাদের কর্মসূচি আছে সেটি আসলে স্পষ্ট করে জানিয়েছেন। আগামীকাল আসলে শিক্ষার্থীদের 64 জেলা এবং সেই 64 জেলার যে বিশ্ববিদ্যালয় কলেজ আছে সেগুলোতে কিন্তু তারা প্রতিনিধি সম্মেলন করবে অনলাইন এবং অফলাইনে, এবং আগামীকাল পরবর্তী যে তারা কর্মসূচি দিবেন সেটি নিয়ে কিন্তু সংবাদ সম্মেলন করবেন সন্ধ্যা 6টায়। এভাবেই আসলে শিক্ষার্থীরা জানিয়েছে এবং আজকের যে কর্মসূচি ছিল সেটি আসলে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে শুরু করেছিল শিক্ষার্থীরা এবং শাহবাগ মোড়ে এসে তাদের অল্প সময়ের
সম্মেলন করে তারা আসলে আজকের কর্মসূচি তারা শেষ করেছে এবং সেখানে স্পষ্ট করে শিক্ষার্থীরা জানিয়েছে যে সংসদে আইন করে কোটা সংস্কার যে আইন সেটি আসলে সংসদে আইন করে আসলে পাশ না হওয়া পর্যন্ত তারা আসলে তাদের আন্দোলন যে সেই আন্দোলন চালিয়ে যাবেন এবং মাঠ ছাড়বেন না, তারা এমনটিই জানিয়েছে। এবং গতকাল যে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়েছে তারা এবং বলেছে যে তাদের উপর হামলা চালিয়ে আসলে তাদেরকে দমানো যাবে না এবং এটি আসলে তাদের কোনো একক আন্দোলন নয়, এটি শিক্ষার্থীদের সমগ্র সব কলেজ বিশ্ববিদ্যালয়ের সমগ্র শিক্ষার্থী সমাজের যে আন্দোলন সেটি কিন্তু তারা চালাচ্ছে এবং এটি কারো নিজস্ব স্বার্থের জন্য তারা করছে না। এবং প্রধানমন্ত্রী যেন প্রশাসনের প্রতি প্রধানমন্ত্রী যেন জানান যে শিক্ষার্থীদের উপর পরবর্তীতে যেন কোনো ধরনের হামলা চালানো না হয়, এমনটি তারা দাবি জানিয়েছে এবং পরবর্তীতে তারা বাধার সম্মুখীন হলে বাধা দিলে আসলে তারা থেমে থাকবে না, এমনটিই জানাচ্ছেন। এবং তারা আসলে বলছে যে তাদের যে দাবিগুলো সেগুলো অযৌক্তিক না, তাদের দাবিগুলো কিন্তু তাদের দাবিগুলোর যৌক্তিকতা তারা তুলে ধরেছে এবং তারা বলেছে যে পরবর্তী যেসব তাদের কর্মসূচি আছে সেগুলো হয়তো গতি প্রকৃতি পরিবর্তন হবে, পদ্ধতি পাল্টাবে, তবে আন্দোলন থেকে তারা সরে দাঁড়াবে না, এমনটিই জানাচ্ছিলেন শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে যেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, আইন বিভাগের পক্ষ থেকে আসলে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া হয়, এমনটি তাদের দাবি ছিল। এবং আদালতের প্রতি তাদের আস্থা রয়েছে, এমনটিও জানিয়েছে। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের সাথে যুক্ত আছেন, আমরা তার কাছে শুনবো যে শিক্ষার্থীরা তাদের ওখানে কি বলছেন এবং তাদের কি ধরনের কর্মসূচি এখন চলছে। রকি, আমাদেরকে একটু সুস্পষ্ট করে জানাবেন শিক্ষার্থীরা কি বলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের আন্দোলনের ফলে প্রায় 2.5 ঘন্টা ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর সাথে সারা দেশের যে ট্রেন যোগাযোগ ব্যবস্থা একেবারেই অকার্যকর হয়ে পড়েছে। ফলে এই সময়ের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে রাজশাহী থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি অথবা রাজশাহীতে কিন্তু কোনো ট্রেন প্রবেশ করেনি। ফলে এক প্রকার এই কোটা সংস্কার আন্দোলনকারীদের কিন্তু আমরা আন্দোলনের কারণে দেখেছি যে রেল যোগাযোগ সেটি কিন্তু একেবারেই স্থবির হয়ে পড়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে বিকেল ঠিক 4টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ গ্রন্থগার ছিল সেইখান থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সেইখানে কিন্তু তাদেরকে একত্রতা প্রকাশ করেন রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা এবং রাজশাহী মেডিকেল কলেজ এবং রাজশাহী কলেজ, এই মোট 4টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখেছি যে রাজশাহী রেল স্টেশন বাজারের যে রেল লাইন রয়েছে এই দুই পাশে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী রয়েছেন। তারা কিন্তু এই মুহূর্তে রেলপথ কিন্তু অবরোধ করে তারা কিন্তু তাদের বিভিন্ন যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু জানাচ্ছেন এবং তাদের যে কর্মসূচি সেটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদেরকে যারা কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হয়েছেন তাদেরকে উজ্জীবিত রাখতে কিন্তু দেশাত্মবোধক গান ছাড়াও বিভিন্ন যে গান সেগুলো কিন্তু আসলে করা হচ্ছে। এবং আমরা কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আসলে কথা বলছি। তারা আসলে যে এই রেলপথটি আসলে আর কতক্ষণ তারা এই অবরোধ করে রাখতে চান, তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে দাবি যদি না মানা হয় ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা আসলে চালিয়ে যেতে চান। এবং তারা বলছেন যে রাত 10টা নাগাদ তাদের যে রেল লাইন যে অবরোধ সেটি তারা আসলে বলছেন। এবং তারা বলছেন যে আগামী যে জাতীয় সংসদের অধিবেশন, এই অধিবেশনের মধ্যেই এই যে কোটা সংস্কার সেটি যেন উত্থাপন করা হয় এবং এই উত্থাপনের মাধ্যমে যে কোটা প্রথা সেটি যেন সমাধান করা হয়, এমনটি আসলে দাবি জানাচ্ছেন। তো আমার কাছে রাজশাহী থেকে এই ছিল কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে। মেধাবীরা সত্য কথা বলে। মেধাবীরা সত্য কথা বলে, অন্যায়ের প্রতিবাদ করে, আর সরকার এই মেধাবীদের ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, মেধাবীদের সুযোগ না দিয়ে দলীয় লোক দিয়ে দেশ চালানো হচ্ছে বলে দেশ আজ ডুবতে বসেছে। সকালে প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে গণতন্ত্র মঞ্চের আয়োজনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। আমির খসরু বলেন, শিক্ষার্থীরা কোটার জন্য যেমন লড়াই করছে, গণতন্ত্র ও ভোটের জন্যও লড়াই করতে হবে। মেধাবী লোকজন তো আসতে পারছে না সামনের দিকে। বাংলাদেশের মেধা যদি ধ্বংস করতে চায় তাহলে তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ
তাহলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। ভোর থেকে শুরু হওয়া ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। এতে চরম বিপাকে পড়েন 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থী সহ সাধারণ মানুষ। টানা বৃষ্টির কারণে প্রধান সড়ক সহ অলিগলিতে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি জমে যায়। দুর্ভোগের যেন শেষ ছিল না পথচারীদের। শুক্রবার রাজধানীতে 60 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে ভারী বৃষ্টি হবে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। ঝুম বৃষ্টি রাজধানীবাসীকে কিছুটা স্বস্তি দিলেও কয়েক ঘন্টা পর বিষাদে পরিণত হয় আষাঢ়ের ঘোর বর্ষা। ভোর 6টা থেকেই ঢাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। ঘণ্টা দুয়েক গড়াতে কাউরান বাজার, শাহজাহানপুর, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, তেজকুনিপাড়া, ধানমন্ডি, মিরপুর সহ রাজধানীর অনেক রাস্তায় জলবদ্ধতা সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া চাকরি প্রার্থী সহ জরুরি কাজে বের হওয়া লোকজন। এছাড়া সড়কে জলবদ্ধতার কারণে আটকে পড়ে বিভিন্ন যানবাহন। 1.5 ঘন্টা পর্যন্ত রাস্তায় বসাই পাবে, এর ভিতরে তো মনে করেন গাড়ি স্টার্ট হলো না, গাড়ি তলে গেছে, ইঞ্জিন পর্যন্ত পানি যায়। বৃষ্টির কারণে গাড়ি বাদ দিয়ে নৌকা চালাবো পরিকল্পনা নিছি। 2 সিটি কর্পোরেশন এই নৌকার ব্যবস্থা করতো, তাহলে মনে হয় মানুষের চলাচলের সুবিধা হইতো বেশি। পরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় নগরে এমন দুর্ভোগ বলে মনে করেন সাধারণ মানুষ। যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের বৃষ্টির আগে তাদের উচিত এই ড্রেনেজগুলা এবং পানি যাতে নিষ্কাশন সঠিকভাবে হয় এগুলো মনিটর করা। প্রত্যেক বছর আমরা দেখি যে রাস্তায় বিভিন্ন ড্রেন কেটে পানি নিরসনের জন্য কাজ করা হয়। আসলে তারা কি কাজ করতেছে দেখতে আসি ভাই, বলার কি আছে? খালি উন্নয়ন। আপনার দরজার সামনেই যদি ময়লা থাকে, আপনার বাথরুমে যদি ঠিক না থাকে, আপনি কিসের উন্নয়ন করেন? আমাদের যতই মেয়র বলে যে আমরা বারবার পরিবর্তন কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখতেছি না। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের 5 বিভাগে ভারী বর্ষণের সঙ্গে 2 বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কার কথা জানায় আবহাওয়া অফিস। বিপুল দেবরাই, RTV, ঢাকা। এদিকে রাস্তা থেকে পানি সরাতে কাজ করছেন ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, জলাবদ্ধতা নিরসনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন 5 বছরের বেশি পরিচ্ছন্নতা কর্মী, 5000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী। এছাড়া সংস্থাটির 10টি অঞ্চলে কাজ করছে 10টি কুইক রেসপন্স টিমও। প্রতিটি কুইক রেসপন্স টিমে 10 জন কর্মী রয়েছেন। এদিকে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশলী বিভাগের সমন্বয়ে 100টি টিম মাঠ পর্যায়ে কাজ করছে। জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিটি কর্পোরেশন। তার বিস্তারিত জানাতে রাজধানীর মুগদা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, আমরা যেমনটি দেখলাম যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি নিষ্কাশনের কাজ চলছে, কখন নাগাদ পুরোপুরি পানি নিষ্কাশন করা সম্ভব হতে পারে এ ব্যাপারে কি বলছে আসলে সিটি কর্পোরেশন? যেমনটি বলছিলেন যে সিটি কর্পোরেশন 2 সিটি কর্পোরেশনে কিন্তু কাজ করছে, জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করে যাচ্ছে, তবে তার কিন্তু যে সুফল সেটা কিন্তু রাজধানীবাসী পাচ্ছে না। আমরা এখন রয়েছি রাজধানীর কমলাপুরের পাশেই যে মুক্তা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু সেই বৃষ্টি শেষ হওয়ার 8 ঘন্টা পরেও কিন্তু এখনও কিন্তু কোমর সমান পানি এখানে রয়েছে এবং যতই ভিতরের দিকে যাওয়া যাবে পানির গভীরতা কিন্তু আরও বাড়বে। শুধু এই এলাকাটি নয়, আমরা আশেপাশে যে শাহজাহানপুর, ফকিরাপুল, কমলাপুরের বিভিন্ন অলিগলি এবং পল্টন, নয়াপল্টন, কাকরাইল মোড় সহ ধানমন্ডি, নিউ মার্কেট সহ এখনও কিন্তু আমরা দেখেছি শুধু অলিগলিতেই নয়, মহাসড়কে এবং যে প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোও কিন্তু পানির নিচেই রয়েছে। আমরা কথা বলেছিলাম সিটি কর্পোরেশনের দক্ষিণ সিটি কর্পোরেশনের সিওর সঙ্গে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই পানিগুলোর যে নিষ্কাশনের জায়গা কমলাপুর পাম্প, সেই কমলাপুর পাম্পে কিন্তু তারা অনেকক্ষণ ধরেই চেষ্টা চালাচ্ছেন পানি আসলে নিষ্কাশনের জন্য। ইতিমধ্যে কিন্তু প্রায় 15,000 লিটারের মতো পানি নিষ্কাশন করেছেন এবং তারা কিন্তু একটি প্রতিবন্ধকতার কথাও জানিয়েছেন, যেমনটি জানিয়েছেন যে মানুষেরও কিছুটা সচেতন হওয়ার দরকার। ড্রেনে বিভিন্ন পলিথিন বা প্লাস্টিকের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলোর কারণে কিন্তু এই যে
পানি যাওয়ার যে রাস্তা সেটা কিন্তু আটকে যাচ্ছে এবং কাজ করতে তাদেরকে কিন্তু বেগ পেতে হচ্ছে। তারপরেও তারা নেট বা বিভিন্ন মাধ্যমে কিন্তু এগুলো পরিষ্কার করার চেষ্টা করছে। তবে এই যে চেষ্টা এবং এই যে আটকে যাওয়ার জন্যই কিন্তু এই যে পানির যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পানি নিষ্কাশন হতে না পারার কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং আমরা কথা বলেছিলাম কটা নাগাদ আসলে এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারে নগরবাসী। তো সিও কিন্তু যেটি বলেছেন যে আগামী আরও 2 থেকে 3 ঘন্টা কিন্তু 3 ঘন্টা পরে মহাসড়কের পানি কিন্তু নেমে যেতে পারে এমনটি জানিয়েছে। তবে অলিগলিতে পানি কখন নামবে সে বিষয়ে কিন্তু সুস্পষ্ট কিছু বলতে পারেনি। তো এই ছিল আমার কাছে রাজধানী মুক্তা থেকে জলাবদ্ধতার সবশেষ খবর। দীপ্ত, ধন্যবাদ আপনাকে। সড়ক কাটা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ওয়াসার মধ্যে চলছে ইঁদুর বেড়াল খেলা। এপ্রিল মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনও চলছে ওয়াসার কাজ। এদিকে অনুমতি না নিয়ে ও সই জাল করে সড়ক কাটার অভিযোগে সংস্থাটির বিরুদ্ধে মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তারা বলছে এমন কাজ দুঃখজনক, আইনের মাধ্যমে প্রমাণ হবে নিয়মের বাইরে কাজ করেছে ওয়াসা। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন শাহিন হোসেন। গেল 8 জুলাই আজিমপুর 26 নম্বর ওয়ার্ডের লালবাগের শহীদ আব্দুল আলিম খেলার মাঠ সংলগ্ন এলাকায় রাস্তা খনন করছিল ঢাকা ওয়াসা। বিষয়টি নজরে এলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা গিয়ে জানতে পারে স্বাক্ষর জাল করে অনুমতিপত্র তৈরি করে কাজ করছে তারা। পরে মালামাল জব্দ করে নগর কর্তৃপক্ষ। অবস্থা বেগতিক দেখে সটকে পড়ে ওয়াসা কর্মীরা। পরে কাজ না শেষ করেই মাটি ভরাট করে দেয়া হয় সেই রাস্তা। শুধু আজিমপুর নয়, যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচের সংযোগ সড়ক কাটা শুরু করেছে ওয়াসা। এর পাশের দক্ষিণ কুতুবখালী এলাকার রাস্তা কেটে কাজ করছে ওয়াসা। এলাকাবাসীর অভিযোগ, ভালো রাস্তা কেটে এভাবে কাজ করায় ভোগান্তি হচ্ছে। অল্প বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে পুরো এলাকা। আপনারা যে রাস্তাঘাট কাটতেছেন, আপনারা যে এডি করতেছেন, কার অনুমতি আনছেন? কয় না আমাদের ওয়াসা থেকে অনুমতি নেওয়া হয়েছে। কয়েকদিন আগে ওই দিন কাটছে, জিজ্ঞেস করলে কি বালু দেও কে, তো কয়টা ওয়াসার অর্ডার। যখন তারা এই কাজগুলি করছে বালু দিয়ে একদম সব ভরে গেছে। যখন ভরে গেছে এবার কুরবানি দিয়ে রাস্তার উপরে পানি। যারা নিচতলা বাড়ি ঘর আছে তাদের একটু বাস দিলে পানি পুরো ঘরের ভিতরে পানি ভরে যায়। কাজলা 4 নম্বর রোডে গিয়েও দেখা যায় রাস্তা খুঁড়ে কাজ করছে ওয়াসা। আরটিভির ক্যামেরা দেখে কাজ বন্ধ করে দেয় তারা। কিছুক্ষণ পর আবার মাটি ভরাট করে নিজেদের নামেই সাফাই গাইতে থাকে। কাটাকাটি এখন বাদ, তো সব আমাদের সম্পূর্ণ কাটাকাটি বাদ। তো এখন ওইদিকে কোনটা জানি পানি পাইতেছে না, ঠিক আছে, এটা আমরা ওইদিকে ঠিক করতে আসি, অথবা পুরানো লাইনে প্রবলেম হয়েছে। সিটি কর্পোরেশন বলছে এভাবে কাজ করে ভালো সড়কের ক্ষতি করার কোনোভাবেই কাম্য নয়। সময় বেঁধে দেয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রে ব্যত্যয় করছে ওয়াসা। স্বাক্ষর জাল করে সেখানেও তারা এভাবে কাজ করতে যাচ্ছে এবং বিভিন্ন অলিগলিতে অনেকটা অগোচরে যখন তখন তারা এগুলা কাজ করার চেষ্টা হচ্ছে। সুতরাং এটি আমি মনে করি যে একটি সরকারি সংস্থা এইভাবে কাজ করা কোনোভাবে শোভনীয় হচ্ছে না। ভুক্তভোগীরা বলছে উন্নয়ন কাজের সময় সিটি কর্পোরেশনের সঙ্গে সেবা সংস্থাগুলোর সমন্বয়ের অভাবে দুর্ভোগ পোহায় সাধারণ মানুষ। কারণ এটি উন্নয়নমূলক কর্মকাণ্ড সবাই করবে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। এদিকে রাজধানীতে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। দিনে মাত্র কয়েক ঘন্টা মিলছে পাইপলাইনের গ্যাস। সাধারণত মাঝরাতে গ্যাস এসে আবার ভোর না হতে চলে যায়। দিনের বেলা কোথাও কোথাও গ্যাস আসলেও চাপ একেবারেই কম। আবার বিনা ঘোষণায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘটনাও এখন অনেকটাই নিয়মিত ব্যাপার। বাধ্য হয়ে অনেকে সিলিন্ডার ব্যবহারের দিকে ঝুঁকছে। কেউ কেউ রাতেই রান্না করছে, আবার কেউ হোটেল থেকে খাবার কিনে খাচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে বাচ্চাদের খাবার তৈরি করা নিয়ে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলে আবারও বাড়ছে পানি। ফলে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হবার আশঙ্কা তৈরি হয়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি 24 ঘন্টায় অপরিবর্তিত থাকবে। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে সৈয়দ মাহমুদের ডেস্ক রিপোর্ট। বানের পানি একটু কমে তো টানা বৃষ্টিতে আবার বাড়ে। বন্যা কবলিত মানুষের দুর্ভোগ যেন কিছুতেই কাটছে না।
সুনামগঞ্জে সুরমা নদীর পানি শহরের 16 ঘর পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে ডুবে আছে রাস্তাঘাট, বন্ধ আছে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের যান চলাচল। সিলেটেও সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। মৌলভীবাজারের জুড়ি, বড়লেখা ও কুলাউড়ার নির্মাঞ্চল পানিতে ডুবে আছে। সুনামগঞ্জবাসী খুব দুর্দশার মাঝে আছে। সরকারি একটা ব্যবস্থা এলে আমরা সুনামগঞ্জবাসীর লাগে খুবই ভালো হইব। একটা মেম্বার চেয়ারম্যান এমপি দেখে না, মানুষ আনা খাইয়া মরতে আছে। বড় অসুবিধা হইতে, না পারি নিজে চলতে, না পারি সংসার চালাইতে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। তলিয়ে আছে 165টি চরের বাড়িঘর। কুড়িগ্রামের নির্মাঞ্চলে পানিবন্দী লাখো মানুষ। এসব এলাকায় বাসিন্দারা খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে। 8-10 দিন থেকে পানি খাওয়া দাওয়া চলাফেরা করার কষ্ট হবার দেখছি। আমাদের বাড়িতে পানি উঠে গেছে, সেজন্য আমরা শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। সিরাজগঞ্জেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে ডুবে আছে জেলার 10,000 হেক্টর ফসলি জমি। যমুনার পানি বাড়ছে জামালপুরে। এতে পানিবন্দী 6 উপজেলার 2.5 লাখ মানুষ। এছাড়া টাঙ্গাইলে 60টি উপজেলার 1.5 লাখের বেশি মানুষ 1 সপ্তাহ ধরে মানবেতর দিন কাটাচ্ছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চলে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি 24 ঘন্টায় স্থিতিশীল থাকবে। সৈয়দ মাহমুদ, RTV। এদিকে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন চলছে ময়মনসিংহের গৌরীপুরে। এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে শতাধিক পরিবার। নদী গর্ভে চলে গেছে ফসলি জমি। ময়মনসিংহ সংবাদদাতা মোজাম্মেল খোকনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। চোখের সামনে নদীগর্ভে বসত ভিটা ফসলি জমি হারিয়ে পাগলপ্রায় বৃদ্ধ আব্দুল খালেক ঘরবাড়ি হারিয়ে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন তিনি। প্রতি বছর বর্ষা আসলে উজানের ঢলে ব্রহ্মপুত্র নদের তীরে ভাঙন শুরু হয়। এবারও তীব্র ভাঙনে দিশেহারা মানুষ। শত শত একর ফসলি জমি, বাপদাদার বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার 100-র বেশি পরিবার। ভাঙনের ঝুঁকিতে থাকায় অনেকেই ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। আমার বাপ দাদার আমার 100 বড় সম্পদ, এই যে ভাঙ্গিয়া এই যে জায়গাটা জমিটা গাঙ্গে বাঙ্গে বাড়ি নিতে নিতে মনোরুন সবগুলাই নিচে গাও। বাপ দাদার ঐতিহ্যবাহী বাড়ি পিঠা জায়গা জমি সকল কিছু আমার নদীতে আমার দোষে পড়ছে। এদিকে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের রেগুলার যোগাযোগ আছে এবং BAWTO তাদের সাথে আমাদের কথা হচ্ছে। আর আমরা যাতে করে এটা ভাঙন এলাকায় মানুষের ঘরবাড়ি বিলীন না হয়, ফসলি জমি ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আমরা আমাদের তরফ থেকে পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভাঙনের কবল থেকে শেষ সম্বল রক্ষা ও মানুষকে স্থায়ীভাবে মুক্তি দিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। সকাল থেকে মুষলধারে বৃষ্টির অজুহাতে আবারও লাগামহীন নিত্যপণ্যের বাজার। রীতিমতো পকেট খালি করে বাজার থেকে ঘরে ফিরছেন মানুষ। দামের দৌড়ে সামনের সারিতে কাঁচামরিচ, পিছিয়ে থাকতে চাইছে না পেঁয়াজও। সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজি প্রতি 4 থেকে 5 টাকা। আরও থাকছে শাকিলা করিমের রিপোর্টে। বাজারে স্বস্তি ফিরছে না কিছুতেই। মাছ মাংসের দাম বেশি হওয়ায় সবজির ওপর নির্ভর করা নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা এখন সেই সুযোগও পাচ্ছেন না। সপ্তাহের ব্যবধানে বেড়েছে শাকসবজি সহ বিভিন্ন পণ্যের দাম। সকাল থেকে ঝুম বৃষ্টির কারণে বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি কম। তারপরও দাম হাঁকছেন বিক্রেতারা। আগে থেকেই হাতের নাগালের বাইরে আলুর দাম, কাঁচামরিচের দাম এখন 280 থেকে 300 টাকা। এছাড়া বেশিরভাগ সবজির দাম এখন প্রতি কেজি 100 টাকার বেশি। পটল আছে 50 টাকা কেজি, ভেন্ডি আছে 60 টাকা, পেঁপে আছে 50 টাকা, কাঁচামরিচের দামটা একটু বেশি, 260 টাকা কেজি। কাঁচামরিচটা আমাদের বাংলাদেশে নাই, ইন্ডিয়ান থেকে আসতেছে, তো এই জন্য একটু দাম বেশি। বৃষ্টিতে ভিজার কারণে দোকানদারও ঠিকমতো বাজার আসতে পারে না, কাস্টমার আসবে কেমনে? আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে শসা। দেশে টমেটোর মৌসুম শেষ হওয়ায় ভারত থেকে আমদানিকৃত টমেটোর দাম শুনলে চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। টমেটো 220 টাকা কেজি। ইন্ডিয়ান টমেটো, তার জন্য দাম বেশি। ক্রেতারা বলছেন, এই যখন অবস্থা তখন বাজারে এসে সবজি কিনতে আয় ব্যয়ের হিসাব মেলানোই এখন দুরূহ ব্যাপার। আসলে আমার যে বেতনে আমি কভার করতে পারি না। আমার ছেলেমেয়ে লেখাপড়া, আসলে বাজার সদাই করে দেখি যে আমার দেনা হয় প্রতি মাসেই। আর সাথে ব্যয়ের হিসাব এখন তো মেলানো কঠিন, সঞ্চয় করা যাচ্ছে না, সবকিছুরই দাম বেশি। 100 টাকার নিচে কোনো সবজি নাই। আপনার মাছ বাজারেও কিনতে গেলে আমরা নাগালের বাইরে
এগুলো আসলে সাধারণ জনগণের প্রতি অনেক চাপ হয়ে যায়। নতুন করে বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালে 4 থেকে 5 টাকা বাড়তি দাম গুনতে গিয়ে বিষয়টি নিম্ন আয়ের ভোক্তাদের কাছে এখন মরার ওপর খাড়ার ঘা। বাজার ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি সহ কঠোর মনিটরিং এর দাবি ক্রেতা বিক্রেতা উভয়েরই। শাকিলা করিম, RTV, ঢাকা। শ্রমিকদের স্বার্থ রক্ষাকে পুঁজি করে শ্রম ভবনে চলছে প্রকাশ্যে ঘুষ বাণিজ্য। শ্রম অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা শ্রমিক ইউনিয়নের আবেদন জমা পড়লেই টাকার বিনিময়ে প্রতিষ্ঠানের মালিকদের তালিকা পাঠিয়ে দেয়। ফলে অধিকার আদায়ে শ্রমিকরা ইউনিয়নের অনুমোদন তো পাচ্ছেই না, উল্টো হারাতে হচ্ছে চাকরিও। এসবের পেছনে কলকাঠি নাড়া শ্রম ভবনের কর্মকর্তাদের ঘুষ বাণিজ্য সচিত্র উঠে আসে RTVর অনুসন্ধানে। দেখুন সুমন তানভীরের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। গত 1.5 মাসের অনুসন্ধানের শেষের দৃশ্য এটি। ঘুষের টাকা ফেরত চাইতেই চেয়ার ছেড়ে অনেকটা দৌড়ে পালান শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। শুরুর ঘটনা গত জুন মাসে গাজীপুরের দুটি পোশাক কারখানা থেকে একসঙ্গে 100-র বেশি শ্রমিকের চাকরি যায়। দাগি আসামির মতো তাদের ছবিও টানিয়ে দেওয়া হয়। আমরা ইউনিয়ন করার যে কাগজটা ছিল ওটা আমরা জমা দিয়েছি, এটা ওরা জানতে পারছে। এই লোকটি থাকলে তো আমাদের ঝামেলা হইব, আমাদেরকে সব ছাড়াই করছে। ইউনিয়ন করতে 20% শ্রমিকের সম্মতি লাগলেও নাম জানার সুযোগ নেই মালিক পক্ষের। এই লেবার ডিপার্টমেন্টের থেকে তারা তালিকাটা দিচ্ছে, ইউনিয়নের কমিটি দেখে তারা তাদের ছাঁটাই করে। শ্রম ভবনে কারা সেই কর্মকর্তা যারা শ্রমিকদের অধিকার রক্ষার নামে তাদের ভাগ্য নিয়ে করছেন হরিলুট? নিজেদের সন্দেহের বাইরে রাখতে একটি প্রতিষ্ঠানের অনুমতিক্রমে তানভীর হাসান তথা নিজের নামে একটি প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড করি আমরা। মালিকদের হয়ে ওই কোম্পানির HR ম্যানেজার হিসাবে এবার আমাদের গন্তব্য শ্রম ভবন। ইউনিয়নের কাগজ দেখিয়ে রেজিস্ট্রেশন বন্ধের প্রক্রিয়া জানতে চাইলে প্রধান সহকারী সাইদুর রহমান প্রথমে কিছুটা গড়িমসি করলেও কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেন টাকা লাগবে 2,70,000। 20,000-এর জন্য আপনারা করতেছেন। একই বিষয়ে শ্রম দপ্তরের উপপরিচালক সাইফুল ইসলামের কাছে যায় এই প্রতিবেদক। একটু চাপ হয়ে যাবে আসলে। চাপ না, এখন এগুলি আসলে শেষ করতে তো আমাদেরও তো মানে একটা জিনিস সেটেল করলে যাতে আর এটার না হয়। এবার ওই পোশাক কারখানার পক্ষ থেকে টাকা নিয়ে উত্তরায় যায় প্রতিবেদক। নির্দিষ্ট রেস্টুরেন্টে যথাসময়ে আসেন সেই কর্মকর্তা, গুনে গুনে বুঝে নেন অগ্রিম টাকা। দ্রুত সময়ের মধ্যে বাকি টাকা দিয়ে দেওয়ারও তাগিদ দেন। দুইটা মিলে আমি আড়াই বলছি, আমি 50 টাকা আপনাকে দিলাম, আর হচ্ছে আমাদের এর মধ্যে প্রধান সহকারী সাইদুর রহমানও বারবার ফোন করে টাকার জন্য তাগাদা দিতে থাকেন। আপনার আজকে একটা প্রতিদিন আসার কথা, আসছে না মাঝামাঝি মানে 41 বলতেছেন, বলবো। এবার সাংবাদিক পরিচয়ে শ্রম ভবনে যায় এই প্রতিবেদক। এখানে তো আপনি আমাকে ফোন দিচ্ছেন। আমি আপনাকে ফোন দিইনি। এটা কি দেখেন? না, আমি আপনাকে ফোন দেইনি, আমি আপনাকে ফোন দেইনি। আপনি আপনার কথা বলেন, আমি আপনার কাছে কোনো টাকা চাই। এইভাবে আপনি ভিডিও করতেছেন নাকে মুখে। আর উপপরিচালক সাইফুল ইসলামের জবান তো বন্ধ হওয়ার দশা। আপনাদের সরকার বেতন দেয় তাদের অধিকার রক্ষায়, আপনারা সেটা না করে উল্টোটা করছেন। বিষয়টি বিভাগীয় পরিচালক আশরিফ মাহমুদের নজরে আনলে তিনি এক নজরেই অভিযুক্তদের চিনে ফেলেন। আমি মনে করতেছি আমার প্রধান সহকারী সাইদুর। আপনারা কি মনে করেন? সাইদুর না? একজনের জন্য দুজনের জন্য সরকার দেশের প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয়। ঘটনা জেনে বিব্রত অধিদপ্তরের মহাপরিচালক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অবশ্যই আমার জন্য বিব্রতকর আপনি যেটা করছেন, এটা আমি এক্সপেক্টেড না, প্রত্যাশিত না, বাট আমি ব্যবস্থা নিচ্ছি অ্যাজ ডিজি। সুমন তানভীর, RTV, ঢাকা। পিএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার গাড়ি চালক সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাসারে সরকারি জমি দখল করে গরুর খামারের নির্মাণ কাজ শুরু করেছিলেন। খবর পেয়ে সেই স্থাপনার সীমানা দেয়াল ভেঙে দেয় প্রশাসন। তবে স্থাপনা সরিয়ে নিতে আবেদ আলীকে নোটিশ দেওয়া হলেও তিনি তা শোনেননি। মাদারীপুর থেকে মঞ্জুর হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ।
অবৈধ সম্পদ উপার্জন ও সরকারি চাকরির প্রশ্ন ফাঁস করেই ক্ষান্ত হননি কুলি থেকে কোটিপতি হওয়া সৈয়দ আবেদ আলী। মাদারীপুরের ডাসারে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে গরুর খামারের নির্মাণ কাজ শুরু করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডাসারের কমলাপুর বাজার সংলগ্ন সেতু পার হলেই দেখা মিলে আবেদ আলীর সেই খামারের। সরকারি জায়গায় খামার বানাতে পিলার আর ইটের গাঁথুনি বসিয়ে ফেলেছিলেন তিনি। এরপর প্রশাসনের হস্তক্ষেপে চলতি বছরের ফেব্রুয়ারিতে বন্ধ হয় নির্মাণ কাজ। এটা তো অন্যায়, সরকারি জায়গা দখল করে কেন এই গরুর ফার্ম উঠে যাবে। ডাসার উপজেলা প্রশাসন জানিয়েছে অবৈধ স্থাপনা সরাতে আবেদ আলীকে নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছিল। এরপর নির্মাণ কাজ বন্ধ করলেও স্থাপনা সরাননি আবেদ আলী। সে বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে তাকে সতর্ক করেছিলাম এবং যে অংশটুকু ছিল ওনার রোডস অ্যান্ড হাইওয়ের জায়গায় আমরা উপজেলা প্রশাসন থেকে সেটা রোডস অ্যান্ড হাইওয়ে এক্সএন মহোদয়কে চিঠির মাধ্যমে অবহিত করেছি। এদিকে মাদারীপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান জানান, স্থাপনা সরানো না হলে প্রয়োজনে আবেদ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তো শুধু এই একটা না, আরো বেশ কয়েক জায়গায় এরকম আছে যে আমাদের জায়গার মধ্যে অবৈধভাবে করা হচ্ছে। ঈদের আগে আমরা একবার চেষ্টা করেছিলাম সেটার জন্য, আমার এটা এখন কন্টিনিউয়াস চলতে থাকবে। সৈয়দ মাহমুদ, RTV। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ওয়ান ব্যাংক PLC 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর 5 তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা ও জনপ্রিয় শিল্পীদের সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঞ্জুর মফিজ, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ASM শহীদুল্লাহ খান, সাবেক চেয়ারম্যান সায়েদ H চৌধুরী, পরিচালক কাজী রকুনউদ্দিন আহমেদ ও স্বতন্ত্র পরিচালক আওরঙ্গজেব চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।